জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু, 15 ঘন্টায়ও শেষ হয়নি ভোট গণনা, বিকেলে হতে পারে ফল ঘোষণা। ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, মন্তব্য বিএনপি নেতা জাহিদ হোসেনের। রাজনৈতিক মতবিরোধ থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের, দুদেশের জনগণের সম্পর্ক উন্নয়নে জোর বিশ্লেষকদের। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 15 ঘন্টায়ও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন বলছে গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে যেতে পারে। তবে জুমার নামাজ ও দুপুরের খাবারের জন্য 1 ঘন্টার বিরতি চলছে এখন। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:45 থেকে গণনা শুরু হয়। গণনার কাজ বিতর্ক এড়াতে OMR পদ্ধতির পরিবর্তে গণনা করা হচ্ছে হাতে। এ পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে অন্তত 18টিতে ভোট গণনা শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। এই কাউন্টিংটা ম্যানুয়ালি হচ্ছে আসলে, তো সেই ক্ষেত্রে তো একটু টাইম লাগবেই। তো হচ্ছে তারা যে কাউন্টিং করতেছে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। নির্বাচন আয়োজনে প্রশাসনের কিছু ত্রুটি দেখতে পেয়েছি, যেমন ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে কিছু দেরিতে নির্বাচন শুরু হয়েছে। প্রয়োজনে 2-3টা টিম এনে তারা ক্রস চেকের মাধ্যমে ক্যালিব্রেশন করে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে দ্রুত সময়ের মাধ্যমে রেজাল্টগুলো পাবলিশ করতে পারত। এটি যদি OMR প্রক্রিয়ার জায়গাটা থাকতো, সেই জায়গায় অনেক সহজ হয়ে যেত। আমরা প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল আচরণ আশা করি। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সকাল 9টার দিকে সিনেটে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 15 ঘন্টা পার হলেও এখনো জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। এ নিয়ে বিস্তারিত জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। এখন কি পরিস্থিতি দেখছেন? এখন বিরতি চলছে কিনা, আর বিরতির আগ পর্যন্ত সবশেষ কতটি হলের ভোট গণনা শেষ হয়েছে, আর কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা কখন থেকে শুরু হতে পারে? দেখুন, আমরা তো সকাল থেকে এখানে আছি, তো এরই মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এবং একটু আগেই এখানে তার জানাজা সম্পূর্ণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম স্যার। আমি সরাসরি চলে যাব তার কাছে। স্যার, আমাদের এই জাকসু নির্বাচনটি ভোট গণনা করতে লেট হচ্ছে কেন, এটা একটু বলবেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকে বহুল কাঙ্ক্ষিত জাকসু হল ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনে প্রায় 70%, 68 ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা প্রথম যে সিদ্ধান্তটি ছিল যে ব্যালট পেপারগুলো আমরা ইভ্যালুয়েশনটা করব স্ক্যানিংয়ের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগণ আছেন তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেই ব্যালট পেপার ম্যানুয়ালি পরীক্ষা করে সেখান থেকে আমরা কিন্তু ডাটা কালেক্ট করছি। সেই ডাটা কালেকশনের উপর ডিপেন্ড করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সুতরাং যেহেতু প্রত্যেকটি ব্যালট আই ভিশন, চোখের মাধ্যমে দেখে যে কোথায় কে কাকে রায় দিয়েছে সেই তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে, সুতরাং এটা একদমই ম্যানুয়ালি এবং টাইম কনজিউমিং ম্যাটার।
সময় সাপেক্ষ একটা বিষয়। সেই ডাটাগুলো আমরা কালেক্ট করছি এবং আশা করি ইতিমধ্যেই প্রায় 15টি হলের ডাটা কালেক্ট করা হয়েছে এবং আজকে সন্ধ্যার আগে হয়তো আরও বাকি হলগুলোর ডাটা কালেকশন সম্পন্ন হবে। আমরা আশা করি ডাটা কালেকশন সম্পন্ন হলে আমরা একটি পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে পারব। একই সাথে জাকসুর জন্য যে প্রার্থীগণ আছেন তাদের সম্পর্কেও আমরা এখন পর্যন্ত ডাটা কালেকশন শুরুই করতে পারিনি। আমরা আশা করছি আজকে রাত অবধি অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের পরিবার তথা দেশবাসীর জন্য উপস্থাপন করতে পারব। স্যার, এই যে অন্যান্য প্যানেলগুলো নির্বাচন বর্জন করলো, এক্ষেত্রে এই নির্বাচনের বৈধতা নিয়ে আপনার কি ভাবছেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন নির্বাচনটি একটি সুন্দর অংশগ্রহণমূলক, যেখানে প্রায় 70% ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুতরাং এখানে গণতন্ত্রে সকলের জন্যই একটি সুন্দর জয় বিজয় তো থাকবেই। আমি অনুরোধ করব যে বিষয়টি হয়েছে সকলে অংশগ্রহণ করেছে সুন্দরভাবে এবং শেষ পর্যায়ে এসে জাস্ট কয়েক মিনিট আগে বর্জনের ঘোষণা দিচ্ছেন, সেটি তো ওনাদের গণতান্ত্রিক অধিকার আছে, সেটা করতেই পারেন। কিন্তু যেভাবে তারা এই বর্জনের জন্য ঘোষণা দিয়েছেন সেটা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে বলে আমি মনে করি না, কারণ তারা নির্বাচন কমিশনকে ওই সময়টাতে নির্বাচনকালীন সময়ে যথাযথভাবে তারা কোনো প্রকার আবেদন কিন্তু করেননি যে কোনো অনিয়ম বা কোনো ঘটনা ঘটেছে। তারা যে আবেদনগুলো করেছেন সেটা কিন্তু নির্বাচনকালীন সময়ের পরবর্তী সময়ে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা যে ঐতিহাসিক বিষয়টি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32-33 বছর পরে একটি সুন্দর সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বাধীন মত প্রকাশ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্যার, আরেকটি জিনিস, এই যে বিভিন্ন অব্যবস্থাপনা এবং অভিযোগ উঠেছে, এই নিয়ে আপনারা কি ভাবছেন? এখানে আপনাদের কোনো ঘাটতি ছিল কিনা? না, আমরা পূর্ণাঙ্গভাবে এবং প্রত্যেকটি ওপিনিয়ন শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করে শিক্ষার্থীদের ওপিনিয়নের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটি কাজ সুচারুভাবে করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা আশা করছি প্রতিটি কাজই খুব চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সকল অংশীজনকে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সরাসরি যারা ভোট প্রয়োগ করেছেন এবং সরাসরি যারা প্রার্থিতা ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সকলের প্রতি আমরা জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সকলকে জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা যুক্ত ছিলাম জাকসু নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম স্যারের সঙ্গে। তো আমরা শুনছিলাম রাত 10টা বেজে যেতে পারে ভোট গণনার চূড়ান্ত ফলাফল আসতে। তো প্রার্থীদের সাথে কথা হয়েছে কিনা, যেসব প্রার্থীরা ভোট বর্জন করেননি, যারা এখন পর্যন্ত ভোটে আছেন, তারা কি বলছেন? এই যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, এর পেছনে তারা কি বলছেন, কি যুক্তি তুলে ধরছেন? দেখুন, এরই মধ্যে আমরা বেশ কয়েকজন ভিপি প্রার্থী এবং এজিএস প্রার্থী, জিএস প্রার্থীর সঙ্গে এবং হল প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছে যে তারা সবাই ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করলেও শিবির সমর্থিত যে প্যানেল, সমন্বিত জোটের প্যানেলের যে প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে না, তারা ভোট বর্জন করবে না। তারা ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সিনেট ভবনে তারা একদম অতন্দ্র প্রহরীর মতো তারা আছেন এবং তারা শেষ ফলাফল নিয়ে তারা যাবেন, তারা এমনটাই প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে যেভাবেই হোক, ম্যানুয়ালি হোক আর ডিজিটালি হোক, যেভাবে ফল ঘোষণা হবে তারা সেটা মেনে নেবেন এবং তারা চূড়ান্ত বিজয়ের প্রত্যাশা করছেন, তারা এমনটি জানিয়েছেন। আমরা গতকালকে দেখেছিলাম ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ভোট বর্জনের পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। আজকে ছাত্রদল বা যারা ভোট বর্জন করেছে তাদের ক্যাম্পাসে কোনো বিক্ষোভ বা কোনো কর্মসূচি আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এর পেছনে হয়তো বা কারণ থাকতে পারে যে এর কারণে তারা কোনো বিক্ষোভ কিংবা কোনো মিছিল করছে না। তবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল দেখিনি কোনো প্যানেলেরই। তবে এছাড়া কিন্তু আমরা আরেকটি জিনিস বলে রাখি, আজকে কিন্তু ক্যাম্পাসে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ফোর্সকে আরও বাড়ানো হয়েছে। তো আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো বিক্ষোভ বা প্রতিক্রিয়া আমরা দেখিনি। তো সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং শেষ ফলাফল কি হয় এ নিয়েও তারা সবাই আর কি ভাবছে। তো জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি, ফলাফল আসতে রাত 10টা বেজে যেতে পারে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজা রহমান মিলন।
জাকসু নির্বাচন নিয়ে আমরা আরো আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল। জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আপনাকে স্বাগত। শুরুতেই একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে ভোট গণনা হচ্ছে ধীরগতিতে, হাতে ভোট গণনার কারণে মূলত 15 ঘন্টা পরেও এখনো হলের ভোট গণনায় শেষ হয়নি। এই যে দীর্ঘ সময় লাগছে, এর পেছনে আসলে কি কি কারণ মনে হচ্ছে আপনার? না, প্রথমত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন পোলিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা যাদেরকে ট্রেন আপ করা হয়েছিল, যারা এই ভোটের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি, তাদেরকে আসলে নির্বাচন কমিশন জানিয়েছিল যে সরাসরি ব্যালটের মাধ্যমে যেহেতু ভোট হচ্ছে, ব্যালটটা ওএমআর সিস্টেম, সো এটা মেশিনে কাউন্ট করা হবে। এবং সেখানে আমরা হিসাব করে দেখেছিলাম আমাদের সব মিলিয়ে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর যে মানে আমাদের রেজাল্ট ফলাফল ঘোষণা করার জন্য। কিন্তু এরপরে হঠাৎ করে জাস্ট নির্বাচনের একদিন আগের রাতে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা ছিল যে নাকি ম্যানুয়ালি হবে, যে তথ্যটা আসলে আমাদের রিটার্নিং কর্মকর্তা বা আমাদের যারা আমরা আপনার হচ্ছে যে পোলিং অফিসার হিসেবে কাজ করছি, তাদের কাছে এই তথ্যগুলো ছিল না। আমরা সারাদিন ভোট নিয়েছি, সেই সকাল 9টা থেকে। যেমন আমার হলে আসলে একটু বেশি সময় লেগেছে, আপনার যেন 7টা 15 পর্যন্ত আমরা ভোট নিতে হয়েছে। এরপরে যখন আমরা নির্বাচন কমিশনে আমাদের ব্যালট বাক্সগুলো নিয়ে এসেছি, এরপরে সেখানে ব্যালট বাক্সগুলো বুঝিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টিং করা শুরু করতে হয়েছে। এবং আপনাকে বলি, সেই সকাল 9টা থেকে আমরা শুরু করেছি কাজ। আমি গতকাল সারা রাত ছিলাম, মানে সকাল 6টা পর্যন্ত আমরা কাউন্টিং করেছি, তারপর আমরা শেষ করতে পারিনি। এবং আমি বলি, আমার হলের কাউন্টিং এখনও শেষ হয় নাই। আমরা একদম ফাইনাল একটা ব্রিফের মধ্যে আছি। আশা করছি আমরা 3টার ভিতরে হয়তো আমাদের হলের হল সংসদের ফলাফলটা আমরা ঘোষণা করতে পারবো। আর আরেকটা জিনিস দায়িত্বে আমি আছেন, তারা তো দীর্ঘ সময় ধরে এই ভোট গণনার কাজে ব্যস্ত এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যস্ত আছেন। আমরা আজকে একটি দুঃসংবাদ শুনলাম, একজন শিক্ষক তিনি মারা গেছেন। আসলে এই যে দীর্ঘ সময়, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে আপনাদের উপর মানসিক চাপ বাড়ছে কিনা? আমি প্রথমে এটা নির্দ্বিধায় স্বীকার করবো, এটা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস। যারা ভোট কেন্দ্রে কাজ করেন, সেইখানে আমাদের নানা ধরনের প্রার্থী আছে, ছোটোখাটো সমস্যাগুলো তৈরি হলে সেই সমস্যাগুলো আমাদের সলভ করতে হয়েছে। যেমন আপনারা জানেন যে হাতে কালি দেওয়া নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল। কিছু কেন্দ্রে হাতে কালি দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে এটা দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে এই নির্দেশনাটা নির্বাচন কমিশন থেকে ছিল না যে হাতে কালি দেওয়া হবে। জাকসু ইলেকশনে কোনো ধরনের কালি ব্যবহার করা হবে না বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপর কয়েকটি হলে এই কাজটি করা হয়েছে। এছাড়া অনেক ধরনের স্ট্রেস আমাদের সকাল থেকে, মানে এটা তো ছিল আনইন্টারাপ্টেড 9টা থেকে 5টা পর্যন্ত, এর ভিতরে কিন্তু কোনো লাঞ্চ ব্রেক বা কোনো ধরনের ব্রেক ছিল না। সো এখানে আমাদের সহকর্মীরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা তারও অধিক সময় কাজ করেছেন। এরপরে এসে আমরা দেখেছি যে অনেকেই ঘুমিয়ে পড়েছেন রাতে টেবিলেই এবং চেয়ারেই। আমাদের সহকর্মীরা কাউন্টিং করতে করতে ওইখানেই ঘুমিয়ে পড়েছেন নির্বাচন কমিশনের যে অফিস, সেটার ভিতরেই। কারণ আমাদের বাইরে যাওয়ার ওই উপায়টা ছিল না। এবং আমি তো বললাম, আমি সারা রাত ঘুমাই নাই, পুরো রাতটাই আমি ওইখানে ছিলাম। আমাকে কাউন্টিং করতে হয়েছে, মাঝে মাঝে আমি একটু জাস্ট দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি, তারপরও আমরা শেষ করতে পারিনি। সো এটা যেটা বলে, এটা তো অবশ্যই একটা স্ট্রেস। কারণ আমি তো 24 ঘন্টার ভিতরে আমি 1 মিনিট ঘুমাতে পারিনি। 24 ঘন্টার ভিতরে আমি 1টা মিনিটের জন্য আমি রেস্ট নিতে পারিনি। আজকে সকালে যখন 6টার সময় আমি বাসায় গেছি, 6টা থেকে আমি হয়তো জাস্ট বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার আমাকে চলে আসতে হয়েছে। সো আমার তো উজ্জ্বল কোনো কুমার ধরনের মণ্ডল, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি। গতকালকে আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রী হলে ঘন্টা বাজানোর একটি বিষয় আলোচনা সমালোচনা হয়েছে। সাংবাদিক প্রবেশের সময় ঘন্টা বাজানো হয়েছে। আসলে এটি কেন এবং এর পেছনে কি কারণ? আসলে আমাদের যেটা আমি বলতে চাই যে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণে এই ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে। কারণ যেদিন এই আলোচনাগুলো হয়, সেদিন নির্বাচন কমিশনকে আমাদের হলের মেয়েদের হলে যারা কাজ করছেন, ওনারা সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলেন যে মেয়েদের হলের ভিতরে আমাদের পুরুষ যারা সাংবাদিক আছেন, তারা আসলে প্রবেশ করতে পারবে কিনা। তো সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে নির্দেশনা না থাকার কারণে ওনারা বারবার বলেছিলেন যে পুরুষ না, ওইখানে হয়তো নারী সাংবাদিকরা থাকবেন, তারা যদি ভিতরে যেতে চায় তাহলে হলের ভিতরে প্রবেশ করতে পারবেন। সো এইটা নিয়ে এক ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণে আমার মনে হয় যে এই ধরনের একটা অসঙ্গতি তৈরি হয়েছে। একটু অভিযোগ আকারে উঠেছিল যে ভেতরে কিছু শিক্ষার্থী ভোট কারচুপি করছিল, তখন সাংবাদিকদের প্রবেশ হচ্ছে, এটি সতর্ক করার জন্য ঘন্টা বাজানো হয়েছে। আসলে এটি কেন ঘন্টা বাজানো হয়, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন।
আসলে ঘন্টা বাজানোর কোনো নির্দেশনা নাই, বাট আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে এটা মানে আগের কিছু কালচার থাকার কারণে এটা ভোটের জন্য না, বাট অন্যান্য সময় ঘন্টা বাজিয়ে একটু সতর্ক করে যে এখন সময় হয়েছে, আপনারা সবাই, হলের গেট বন্ধ হচ্ছে বা অন্যান্য কোনো নির্দেশনার জন্য। বাট এই ভোটের জন্য ঘন্টা বাজানোর কোনো নির্দেশনা আমাদের আসলে ছিল না। কিন্তু ওই হলের ওনারা কেন ঘন্টা বাজিয়েছেন সেটা আসলে আমি বলতে পারছি না। ওনারা হয়তো ওইখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন উনি হয়তো এই কথাটা বলতে পারবেন। তবে এই নির্দেশনা ছিল যে রিটার্নিং কর্মকর্তা ইনস্ট্যান্ট উনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যদি মনে হয় যে ভোট কেন্দ্রের ভোট কার্যক্রম মানে স্বাভাবিক সময়ে মেয়েদের হলে কোনো পুরুষ প্রবেশ করলে ঘন্টা বাজানো হয় কিনা? মাঝে মাঝে এটা হয়, যদি এমন হয় যে আমাদের প্রবোস্টার যদি পুরুষ থাকেন, সেক্ষেত্রে ওনারা যদি যান তাহলে এইভাবে একটু ঘন্টা বাজিয়ে বা অন্যভাবে সতর্কতা অবলম্বন করা হয়, সেটা থাকে আমরা সাধারণত। আরেকটি বিষয় জানতে যাচ্ছি, এই যে ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আর তারা যে সব যুক্তিতে ভোট বর্জন করলো, সেই সব যুক্তি বা অভিযোগ সেটি কিভাবে দেখছেন আপনারা? আমি আসলে প্রথমেই বলবো যে আমাদের জাকসু ইলেকশনটা যে 33 বছর পরে হচ্ছে, শুরুতে কিন্তু এটা খুবই একটা আনন্দঘন এবং উৎসব মুখর একটা পরিবেশ ছিল, এবং সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, এখানে প্রত্যেকটা দলই পার্টিসিপেট করেছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা গণমাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এবং সরাসরি জানতে পারলাম যে আমাদের কিছু প্যানেল থেকে তারা ভোটগুলো বর্জন করেছে। এবং আমার মনে হয় যে তাদের যে যুক্তি বা যে কারণগুলো আছে সে কারণগুলো অবশ্যই নির্বাচন কমিশন থেকে এটা তদন্ত করা উচিত, সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা উচিত যে কারণগুলো যৌক্তিক এবং সঠিক ছিল কিনা। যদি সেই ধরনের তথ্য প্রমাণাদি থাকে তাহলে সেভাবে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। এবং গণতান্ত্রিক একটা পরিবেশে ধরেন যে কোনো কেউ আসলে এটা বর্জন করতে পারে, যদি তার সেই যৌক্তিক বা যৌক্তিকতা থাকে তাহলে বর্জন করতে পারে। এবং সেটা আমি মনে করি নির্বাচন কমিশনকে এটা আমলে নিয়ে খুবই ইতিবাচকভাবে এটা সমাধান করা উচিত। আসলে এই ঘটনাগুলো ঘটেছিল কিনা এটা জাতির কাছে আমাদের আসলে পরিষ্কার করতে হবে, না হলে আমাদের যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক জনাব উজ্জ্বল কুমার মণ্ডল। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি এবং পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে গেছে। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, এ নির্বাচন নিয়ে সমস্যা আছে। ডক্টর জাহিদ বলেন, মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়, কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেন এমন কিছু না করে যাতে মানুষের আস্থা নষ্ট হয়। অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য। দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি, আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুরের মাঝাইল রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই এ সরকারের আমলেই তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল, এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা নেই। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয়। আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে দাবি আদায়ে বরিশালে 2 মাসে 20 দিন সড়ক মহাসড়ক অবরোধ, বাড়ছে ভোগান্তি, অর্থনৈতিক ক্ষতি। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই 80 টাকার উপরে। বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাত, তদারকির দাবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচির 3য় দিনে 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অনশনরত বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র জানান, 9 জনের মধ্যে ধ্রুব বড়ুয়া, সুমায়া শিকদার ও সুদর্শন চাকমাকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের শারীরিক অবস্থাও ভালো নয়। এদিকে দাবি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রক্টর কার্যালয়ের সামনে বুধবার দুপুর থেকে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের। বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের নীতি থেকে বের হয়ে আসতে হবে দিল্লিকে, এমন মন্তব্য করে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মোদী সরকারকে 2 দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করেই মূলত দূরত্ব বাড়তে থাকে ঢাকা দিল্লির। এরপর 1 বছর ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন সহ স্বাভাবিক ভিসা বন্ধ রেখেছে ভারত। সীমিত পরিসরে দেয়া হচ্ছে চিকিৎসা ভিসা। ভিসার পাশাপাশি 2 দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন ও সড়ক পথের যোগাযোগ বন্ধ করে দেয় মোদী সরকার। এবছরের এপ্রিলে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দিল্লি। এরপর শুরু হয় লাগাতার পুশিন। বিশ্লেষকরা মনে করেন সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিতে হবে দিল্লিকেই। বলটা দিল্লির কাছে, কারণ পরিবর্তনটা দিল্লিকেই আনতে হবে। এই কারণে যেহেতু বাংলাদেশের মধ্যে যেই অসন্তোষটা দিল্লির উপর হয়েছে, তার মূলে ছিল যে দিল্লি একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে সম্পর্ক করেনি। এখন দিল্লি কতখানি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে পারবে সেটা দেখা দরকার। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ভারতে বসে রাজনীতি করার সুযোগ ও অন্তর্বর্তী সরকার বিরোধী অপপ্রচার নিয়ে দিল্লিকে বেশ কয়েকবার সতর্ক করেছে ঢাকা। ব্যাংককে 2 দেশের শীর্ষ নেতার বৈঠকের পরও সম্পর্ক স্বাভাবিক না হওয়ার পেছনে এটি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারত থেকে বলছে তারা যে নতুন সরকার, নির্বাচিত সরকার আসলে তারা কথা বলতে চায়। আমি সেটাকে খুব ভালোভাবে দেখি না। তার কারণ হলো যে তার অর্থ হচ্ছে এই সরকারটাকে তারা গ্রহণই করতে চায় না। কিন্তু আমি মনে করি সরকার যে কোনো দেশেরই সরকার ধারাবাহিক একটা প্রক্রিয়া, যে সেক্ষেত্রে তারা এই সরকারের সাথে কাজ শুরু করতে পারে। তারা কাজের মোমেন্টাম পরের সরকার যদি আসে সেটা যদি তারা করতে চায় সেটা তারা করতে পারে। দক্ষিণ এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া ভারতের কোনো বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে অর্থ পাচার নিয়ে নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। নাম দেয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন, চোখের সামনেই চুরি। মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে এফটি বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রায় $234 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ আছে। এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কিনা এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনৈতিক ও ব্যবসায়িক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তথ্যচিত্রে বলা হয়েছে, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। এর মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই যুক্তরাজ্যে 300-র বেশি সম্পত্তির মালিক হয়েছেন বলে তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন দাবি আদায়ে বরিশালে 2 মাসে অন্তত 20 দিন সড়ক মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পক্ষ। ফলে একদিকে যেমন বাড়ছে জনদুর্ভোগ, তেমনি বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও। পরিস্থিতি সামলাতে বিক্ষুব্ধ বিভিন্ন পক্ষের সমন্বয় নিশ্চিতের তাগিদ ভুক্তভোগীদের। 2রা আগস্ট থেকে টানা 6 দিন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয় স্বাস্থ্য খাতের আন্দোলন নিয়ে। 3 দাবিতে 25 আগস্ট থেকে 5 দিন বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। মহাসড়ক অবরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, মানুষকে জিম্মি করা হলেও সহজে টনক নড়ে না সংশ্লিষ্টদের। এমন দুর্ভোগ ও অনিশ্চয়তায় অতিষ্ঠ সাধারণ মানুষ। অফিসিয়াল কাজে আমাদের ব্যাঘাত ঘটে। আমাদের অনেক আছে রুগী নিয়ে যে আমরা ঢাকা যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জ্যামের ভিতরে মনে করেন 2-3 ঘন্টা বসে থাকা লাগে, তাতে মনে করেন তেল খরচ হয়, মানুষের হয়রানি হয়। মহাসড়ক অবরোধে প্রতিদিন পরিবহন খাতে গড়ে 40 থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। যত সমস্যা সারা দেশে সবই রাস্তার উপরে আসে, হচ্ছেন এই সমস্যাটা হয় মানে শুধু আমাদের খালি যে আর্থিক ক্ষতি সেটা না, কিন্তু মানুষের ভোগান্তিত হয়। আন্দোলনকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় দাবি পূরণ না হয় সংকট বাড়ে, বলছেন বিশিষ্টজনরা। এই দাবিনামাগুলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করা দরকার। এছাড়া আসলে সড়ক অবরোধের মতো দাবি আদায়ের ক্ষেত্রে যে পদ্ধতি এখন বেছে নিচ্ছে সেটি থেকে শিফট হওয়ার কোনো সুযোগ নেই। জনদুর্ভোগ কমাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিকল্প নেই, বলছে পুলিশ। আমাদের প্রত্যেকেরই এটা বোঝা উচিত যে আন্দোলন ঠিক আছে, কিন্তু রাস্তা অবরোধের মতো এই পদক্ষেপগুলো আসলে জনগণের জন্য খুবই হয়রানি। এগুলো আমাদের অবশ্যই ফেস করতে হয়, বাট সেগুলো আমরা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করি। পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলের সড়ক ব্যবহার বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে সড়ক অবরোধের জেরে ভোগান্তিও বেড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন দাবিতে 2 মাসে 20 দিন বরিশালে সড়ক মহাসড়ক অবরোধ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। এই যে 20 দিন যে সড়ক অবরোধ হলো, সবশেষ কবে অবরোধ হয়েছে, আর এখানে উল্লেখযোগ্য কি কি দাবি নিয়ে মূলত তারা এই সব অবরোধগুলো করেছে? জি দেখুন, বিভিন্ন সময় কিন্তু বরিশালের যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যৌক্তিক কিছু দাবিতে কিন্তু সড়ক অবরোধ করা হয়। এর সবশেষ যেটি হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 দফা দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। সেটি হচ্ছে যে আসলে শিক্ষার্থীরা যে যে তাদের যে অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন যে সংকট সেটি নিয়ে কিন্তু তারা সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা এই সড়ক অবরোধের বিভিন্ন ভোগান্তির কথা চিন্তা করে তারা কিন্তু অনশন কর্মসূচিতে যান। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে বরিশালে যে কয়টি সড়ক অবরোধ হয়েছে সে কয়টি কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে যে পক্ষই সড়ক অবরোধ করছে তারা কিন্তু আসলে প্রথমে দাবিগুলো উপস্থাপন করছেন। যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা প্রথমে কিন্তু ক্যাম্পাসে তাদের বিক্ষোভ সমাবেশ করেন এবং বিভিন্নভাবে স্লোগান তারা কিন্তু দেন। সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের টনক না নড়ার কারণেই কিন্তু তারা সড়কে নেমে আসেন এবং সড়কে থাকার পরেও কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে তারা সুনির্দিষ্ট কোনো বক্তব্য না পাওয়ার কারণে কিন্তু তারা এই ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হন। সেক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে যে কর্তৃপক্ষ যদি তাদের সাথে বসে কথাগুলো বলে এবং সেক্ষেত্রে যদি সেটি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে তারা তাদের এই যে সড়ক অবরোধের মতো যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো দিতে তারা যাবেন না। সেক্ষেত্রে আমরা আরও বেশ যারা পথচারী রয়েছে, যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারাও একটি কথাই বলছেন যে যারা আন্দোলনে আসছেন তাদের সাথে আসলে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে। সড়ক অবরোধ হয়েছে, এই অবরোধ সরানোর জন্য বা যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা? তার মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে যারা রয়েছে তারা কিন্তু আসলে প্রথমে এই যেসব পক্ষ এই সড়ক অবরোধ করছে তাদের সাথে কিন্তু আসলে বসেছেন এবং তারা কথা বলার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে নিয়ে কিন্তু তারা কথা বলার চেষ্টা করেছেন। অনেকগুলো বিষয় থাকে স্থানীয় এবং অনেকগুলো বিষয় থাকে কিন্তু যেটি জাতীয় পর্যায়ে। বিভিন্ন দাবিতে গত 2 মাসে বরিশালে 20 দিন সড়ক মহাসড়ক অবরোধ হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বাজারে নানা রঙের সবজির সমারোহ থাকলেও দামের আগুনে দিশেহারা ক্রেতা। বেশিরভাগ সবজির দাম 80 থেকে 120 টাকা। এ সপ্তাহেও স্বস্তি নেই মুরগির বাজারে।
ব্রয়লার কেজি প্রতি 10 টাকা বেড়ে 180 টাকা। বাজার খরচার হিসাব মেলাতে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা। টানা বৃষ্টি আর সরবরাহ কমের যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। সারা দেশে নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে, তার উত্তাপ যেন লেগেছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া 80 টাকার নিচে নেই কোনো সবজি। পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাঁকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দল সবই 80 থেকে 100-র ঘরে। দোকানিরা টমেটোর দাম হাঁকাচ্ছেন কেজি প্রতি 120 টাকা। কাঁচামরিচের ঝাল কিছুটা কমলেও দাম 160 থেকে 200 টাকা। শসা 80 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, ঝিঙ্গা 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, বুঝছেন? আর পেঁপে 30 টাকা কেজি। বর্ষার সিজন তো ভাই একটু প্রতি বছর বাড়াতে এই বছর একটু বেশি বাড়ছে আর কি। বর্ষার সিজন সবজির দাম বাড়ে, আর সবজির সিজন হলো আপনার শীতে, ওই সময় কম থাকে। ক্রেতারা বলছেন সবজির সমারোহ থাকলেও দামের কারণে কিনতে 7-5 ভাবতে হয় মধ্যবিত্তদের। সামান্য কিছু সবজি কিনতেই খালি হয়ে যাচ্ছে পকেট। বাজারে ঢুকলে আনলিমিটেড টাকা নিয়ে ঢুকতে হয়, এই যে হিসাব করে টাকা নিয়ে বাজার করা সম্ভব না। বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে, মানে বাজার করার থেকে টাকা চিবিয়ে খাওয়া অনেক ভালো। 80 টাকার নিচে কয়েকটা সবজি আছে, সবগুলোই মনে করেন 120, 140 এরকম করে দাম। দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা। রসুনের দাম নেওয়া হচ্ছে 200 থেকে 240 টাকা। আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এ সপ্তাহেও চড়া মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। চাষের রুই, পাঙাশ, কই কিংবা শিং মাছ নাগালের মধ্যে হলেও ইলিশের দাম অনেকেরই সাধ্যের বাইরে। আমরা দেশের মানুষ যদি আমরা ইলিশ মাছ খাইতে না পারি, আসলে এটা সরকার একটা কি করলো আমরা জানি না। এগুলো পদ্মার ভালো একদম সেরা কোয়ালিটি, ওগুলো মনে করেন 1 কেজি সাইজ বিকতে আছে 2200-2300 টাকা। আর যেগুলো মনে করেন একটু দুর্বল ওটি বেচে 1800, 1700, 1900। আসলে সাধারণ মানুষের জন্য দেশটা না। হ্যাঁ, বাজারে এসে সবকিছুর দাম বেশি। দেশি মাছ কিনতে গেলাম 2500 টাকা কেজি চাই। হ্যাঁ, 2000 টাকা তো মানে নিচে নাই। ইলিশ মাছ তো হাতেই দেওয়া যাচ্ছে না। তো গত সপ্তাহে আমরা বিক্রি করছি 170 টাকা, এবার এই সপ্তাহে বিক্রি করতেছি 180 টাকা। এটা অনেক সময় মালের কিছুটা বাজারের বৃষ্টির জন্য কিছুটা আপনার কিছুটা চেঞ্জ হয়। আমদানির কারণে চালের বাজারে তুলনামূলক স্বস্তি। হেরফের নেই গরু এবং খাসির মাংসের দামে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের হাওরগুলোতে দিন দিন কমছে মাছ আহরণ। পর্যাপ্ত মাছ না পাওয়ার প্রভাব পড়ছে স্থানীয় বাজারে। বেচাকেনা নেমেছে অর্ধেকে। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে কমছে মাছের উৎপাদন। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর পাড়ে বালিখোলা মাছের বাজার। জেলার হাওর ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক উৎস থেকে 260 প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বর্তমানে বাজারে আসছে 20 থেকে 30 প্রজাতির মাছ, বাকিগুলো বিলুপ্তির পথে। আগে 100-150 জাতের মাছ আইতো, এখন 20-30 জাতের মাছ আইয়ে হাওরে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। কিছুদিন ধরে একবারে মাছ কম, এই মাছে আমরা পুষে না, আমরা যে রুজি করি এই রুজি হয় না। আধা নৌকা মাছ মারতেছে, অন্ত মাছ নাই, মাছ ওইব করতো পানির তো নাই। হাওরে মাছ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এ বাজারে, জানান ব্যবসায়ীরা। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই, অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা। জেলেরা মাছ পায় না, এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। হাওরের তলদেশে বালু জমাট, আশেপাশের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারকে দায়ী করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার ও শুকনো মৌসুমে সেচের নামে মাছ নিধনও বড় কারণ। বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি জমিতে বছরের পর বছর অনিয়ন্ত্রিত মাত্রায় আমাদের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি অনেক বিষাক্ত। জেলায় হাওর থেকে বছরে 61,760 মেট্রিক টন মাছ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় বিভিন্ন পুকুরগুলোতে চাষ হয় 33,870 মেট্রিক টন মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি কমে আসবে শনিবার থেকেই। এরপর 2 দিন বিরতি দিয়ে আবারও সোমবার থেকে শুরু হবে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, তার প্রভাবেই বৃষ্টি হবে। আবহাওয়া অধিদপ্তর জানায় লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে এর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে ও উড়িষ্যায় বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে একটা লো প্রেশার তৈরি হয়েছে, তবে এটা যদিও আমাদের টেরিটরি থেকে অনেক দূরে এবং এটার প্রভাব পড়তে একটু সময় লাগবে এবং এটা যখন ল্যান্ডের উপর উঠে যাবে এর প্রভাবেই আপনার 14 তারিখের পরবর্তীতে আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সকাল 8:15টার দিকে জোরারগঞ্জ দুর্গাপুর ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় কাভার্ড ভ্যানটি দাঁড়িয়েছিল। ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি সেখানে পৌঁছে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গোলাম সারোয়ার ও তার 4 বছরের মেয়ে মুস্কান। দুর্ঘটনায় আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর নামের আরও এক ব্যক্তি। পার্কিং করার রাস্তা সাইডে ছিল, এই পিছনে যায় এরে মারা দিছে। ঢাকা চাকরি করতো, কি এর চাকরি করতো এটা আমরা জানি না। মাঝে মাঝে চট্টগ্রামতে জিনিস আইসা নেওয়া, ফার্নিচারের কিছু জিনিসপত্র মালিকা পাঠাইলে নিয়ে যাইতো। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের 40 কিলোমিটার সড়কে 1 মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন 25 জন আর 3 বছরে মারা গেছেন 260 জন। আহত হয়েছেন 500-র বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সড়কের পাশ দিয়ে বয়ে গেছে রহমত আলী খাল। 6 সেপ্টেম্বর কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা যান 5 জন। আর 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একই খালে পড়ে আরেকটি মাইক্রোবাস। এতে মারা যান একই পরিবারের 7 জন। পুলিশের তথ্য মতে 2022 সালের আগস্ট থেকে 2025 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত 200 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 260 জন, আহত হয়েছেন অন্তত 500। স্থানীয়দের অভিযোগ, 40 কিলোমিটার এই সড়কের অবস্থা একেবারে নাজুক। সংকুচিত সড়কটিতে যানবাহনগুলো বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। দুই পাশের গাছ কেটে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ছে বিভিন্ন যানবাহন। প্রশস্তকরণ দরকার এবং রায়পুর থেকে চৌমুহনী পর্যন্ত 4 লেন দ্রুত করা উচিত। মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। রোডের মধ্যে রোড এখানে একটা ঘুরে দুর্বল, ভাঙাচুরা। প্রশাসন বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যাতে এই অঞ্চলের এই রাস্তাটিকে আমরা সব ধরনের দুর্ঘটনা এবং সব ধরনের যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি। পুলিশকেও প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে। আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে, তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের ঝিনাইগাতিতে নিখোঁজের 2 দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। ভোরে
কালঘোষা নদী থেকে স্থানীয় ব্রাক স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ইলিয়াস মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় বুধবার ভোর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই দিনই পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বাড়ির পাশের নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঝিনাইগাতি থানার ওসি আল আমিন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির মুরগির খামারি নাজমুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুলের মুরগির খামারে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয় ইলিয়াসের। বিষয়টি ঢাকতে মরদেহ নদীতে ফেলে দেওয়ার কথা জানায় নাজমুল।